আজকে আমরা ক্যামব্রিজ 11 টেস্ট 2 রিডিং প্যাসেজ 3 এটার বাংলা ট্রান্সলেশন বা অনুবাদটা করতে যাচ্ছি। সবাই একটু বই নিয়ে বসবেন, সাথে একটা পেন্সিলও সাথে রাখবেন, যাতে করে যেখানে যে ওয়ার্ডটার মিনিংটা লিখে রাখা দরকার বা যেখানে দাগিয়ে রাখা দরকার আপনি যেন দাগিয়ে রাখতে পারেন, এবং আপনার হচ্ছে এই ট্রান্সলেশনটা যে শুনতেছেন এটাতে যেন আপনার কনসেন্ট্রেশন থাকে। এটার জন্য আপনি একটু দয়া করে বই নিয়ে বসবেন। আমি আমার এক ছোট ভাইকে বললাম যে, চৌধুরী সাহেব, রিডিং এর প্রপার ডেভেলপমেন্ট করার জন্য পুরোপুরি অর্থটা বোঝাটা জরুরি। শুধুমাত্র টিপস ট্রিক্স দিয়ে 30+ বা 7 আপ পাওয়াটা খুব কষ্টকর হয়ে যায়। এজন্য রিডিং এ প্যাসেজে কি আপনাকে কি তোমাকে বোঝাতে চাচ্ছে এটা খুব ভালো মতো দেখতে হবে। আহ, মোট দা কথা হচ্ছে যে মিনিংটা বুঝতে হবে, যে পুরো কথাটার মিনিংটা কি। 100% প্রপার বাংলা মিনিং করতে হবে না, A to Z শব্দের বাংলা করতে হবে না, কিন্তু জিস্ট বা সারমর্ম বোঝাটা জরুরি। সে আমাকে বলল যে, ভাই আমি চৌধুরী সাহেব না, আমি হাসান সাহেব। যাই হোক না কেন, সে আমার মূল কথার পাত্তাই দিল না। চলুন চলে যাওয়া যাক। আজকের যে প্যাসেজের হেডিং সেটা হচ্ছে নিউরো অ্যাস্থেটিক্স। তো নিউরো অ্যাস্থেটিক্স এটা ধরেন অনেকেই মিনিংটা কিছুটা বুঝতে পারতেছেন, কিছুটা বুঝতে পারতেছেন না। না বুঝলেও কিছুটা আইডিয়া নেবেন যে নিউরো মানে হচ্ছে স্নায়ু বা ব্রেন। এটাকে বলা হয় অ্যাস্থেটিক্স মানে রুচিজ্ঞান সম্পন্ন, অনেক হচ্ছে উন্নত একটা ব্যাপার স্যাপার। এই টাইপসের অর্থ সাধারণত আসে, কিন্তু পুরোপুরি যেটা যেটা অর্থ যে নিউরো অ্যাস্থেটিক্স মানে ব্রেন বা স্নায়ু দিয়ে যে জিনিসটা বোঝা যায় বা হচ্ছে আয়ত্তে আনা যায়, যতটুকু বোঝা যায় সেই সম্পর্কে কথাবার্তায় সামনে থাকবে বলে আমরা ধারণা করতে পারতেছি। এখানে দেখেন শুরুতে কি বলা আছে, ইমার্জিং ডিসিপ্লিন কল্ড নিউরো অ্যাস্থেটিক্স। এমার্জিং ডিসিপ্লিন, দেশের বাইরে বিভিন্ন ডিপার্টমেন্টকে সাধারণত ডিসিপ্লিন নামে অভিহিত করা হয়ে থাকে। অ্যান এমার্জিং ডিসিপ্লিন মানে বর্তমানের যে প্রচলিত বা উদীয়মান যে যেগুলো ডিসিপ্লিন রয়েছে সেটার মধ্যে একটা হচ্ছে নিউরো অ্যাস্থেটিক্স। কোনো শব্দের শেষে যদি স্টিক্স বলা থাকে তাহলে সাধারণত সেটা পড়াশোনা সংক্রান্ত বিষয়কে বোঝায় বা কোনো বিদ্যাকে বোঝায়, যেমন স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স। এইরকম ভাবেই কল্ড নিউরো অ্যাস্থেটিক্স, সেটা কিনা একটা উদীয়মান ডিসিপ্লিন। সেটা কি করতেছে, ইজ সিকিং টু ব্রিং সায়েন্টিফিক অবজেক্টিভিটি, বৈজ্ঞানিক একটা উদ্দেশ্য খুঁজতেছে। কিসের বৈজ্ঞানিক উদ্দেশ্য খুঁজতেছে? টু দ্য স্টাডি অফ আর্ট। এই যে আর্ট, আর্ট মানে হচ্ছে আঁকাআঁকি করা, অঙ্কন করা। এই অঙ্কন করার বিষয়ে যে গবেষণা বা স্টাডি করাটা, এইটার বৈজ্ঞানিক উদ্দেশ্য, বৈজ্ঞানিক উদ্দেশ্য এখানে খোঁজা হচ্ছে। অ্যান্ড হ্যাজ অলরেডি গিভেন আস এ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ মেনি মাস্টারপিসেস, এবং সেটা আমাদেরকে অলরেডি দিয়েছে ভালো একটা বোধগম্যতা বা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং অলরেডি আমাদেরকে দিয়েছে অফ মেনি মাস্টারপিসেস। অনেক ধরনের এই ভালো ভালো আহ, শিল্পকর্ম বা মাস্টারপিস যেগুলো হয়েছে সেগুলো সম্পর্কে আমাদের ভালো ধারণা অলরেডি দিয়েছে। দ্য ব্লাড ইমাজেরি, ব্লাড ইমাজেরি, ব্লাড মানে হচ্ছে আপনার অস্পষ্ট, ইমাজেরি মানে হচ্ছে আমাদের যে চিন্তা ভাবনা বা আমাদের যে অস্পষ্ট যে চিত্রগুলো। সো দ্য ব্লাড ইমাজেরি, ইমাজেরি অফ ইমপ্রেশনিস্ট পেইন্টিংস। ইমপ্রেশনিস্টের প্রথম লেটারটা দেখেন ক্যাপিটাল আছে, সুতরাং এটার আমরা বাংলা করব না। ইমপ্রেশনিস্টকে ইমপ্রেশনিস্টই রাখবো। ইমপ্রেশনিস্ট পেইন্টিংস এটার যে অস্পষ্ট চিত্রগুলি, যেটা সিমস, এটা আমাদের মনে হয় টু স্টিমুলেট, স্টিমুলেট মানে উদ্দীপনা, উদ্দীপক বা যেটাকে হচ্ছে বাড়িয়ে দেয় বা স্টিমুলেট দ্য ব্রেনস অ্যামিগডালা। দ্য ব্রেনস অ্যামিগডালা, এটা কাকে বাড়িয়ে দেয় বা কিসের উদ্দীপক? সেটা হচ্ছে আমাদের ব্রেনের যে অ্যামিগডালা আছে। অ্যামিগডালা মানে হচ্ছে ব্রেনের এমন একটা অংশ যেটা আমাদের ইমোশনকে হচ্ছে, ইমোশন যেমন হচ্ছে রাগ, দুঃখ, ক্ষোভ, এগুলো নিয়ে যে অংশটা কাজ করে তাকে বলা হয় যে অ্যামিগডালা। তো এই অংশটা আমাদের ব্রেনের অ্যামিগডালাকে স্টিমুলেট করে বা আহ, হচ্ছে সজাগ করে তোলে। উদাহরণস্বরূপ, সিন্স দ্য অ্যামিগডালা প্লেস এ ক্রুশাল রোল ইন আওয়ার ফিলিংস, যেহেতু অ্যামিগডালা আমাদের ফিলিংস এর জন্য, যেহেতু অ্যামিগডালা আমাদের ব্রেনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, দ্যাট ফাইন্ডিং, এই আবিষ্কারটা মাইট এক্সপ্লেইন ব্যাখ্যা করতে পারে হোয়াই মেনি পিপল ফাইন্ড দিস পিসেস সো মুভিং,
কেন হচ্ছে অনেক মানুষ এই কাজগুলোকে খুঁজে পায়? মুভিং, মুভিং মানে এখানে সবাই লিখে রাখতে পারেন মর্মস্পর্শী বা বেদনাদায়ক। যেহেতু অ্যামিগডালা আমাদের ব্রেনের গুরুত্বপূর্ণ ফিলিংস নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সুতরাং এটা আমাদেরকে ব্যাখ্যা করতে পারে যে কেন অনেক মানুষ এটাকে হচ্ছে বেদনাদায়ক বা মুভিং, মর্মস্পর্শী হিসাবে এটাকে খুঁজে পায়। কুড দ্য সেম অ্যাপ্রোচ, এই পদ্ধতিটা কি অলসো শেড লাইট? কুড দ্য সেম অ্যাপ্রোচ অলসো শেড লাইট, এই এই পদ্ধতিটা কি আমাদের হচ্ছে শেড লাইট, আলোকপাত করতে পারে অন অ্যাবস্ট্রাক্ট 20th century পিসেস, মানে বিংশ শতাব্দীর যে সমস্ত পিসগুলো ছিল বা যে সমস্ত কর্মগুলো ছিল সেগুলোর আহ, সেগুলো সম্পর্কে কি আমাদের আলোকপাত করতে পারে? সেম পদ্ধতিটা কি আলোকপাত করতে পারে? ফ্রম মন্ড্রিয়ানস জিওমেট্রিক্যাল ব্লকস অফ কালার টু পলক সিমিংলি হ্যাফেজার্ড অ্যারেঞ্জমেন্টস অফ স্প্লাস্ট পেইন্ট অন ক্যানভাস। দেখেন, মন্ড্রিয়াস একটা নাম, একটা মানুষের নাম, পলক্স আর একটা মানুষের নাম। এখন এগুলা যদি আপনি দেখেন যে আহ, এগুলা যদি কখনো জায়গার নাম থাকে, মানুষের নাম থাকে, মনে হতে পারে যে অনেক কঠিন। আসলে কি এই বিষয়গুলো কঠিন? আপনি এটা একটা যে কোনো একটা নাম হিসাবে ধরে নেন যে বিংশ শতাব্দীর যে অ্যাবস্ট্রাক্ট গুলো রয়েছে, যে অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত যেগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে কি আমাদের আলোকপাত করতে পারে এই মন্ড্রিয়ানসের জিওমেট্রিক জ্যামিতিক এই ব্লকস অফ কালার, এই এটা থেকে পলক সিমেনলি হ্যাভেজার্ড অ্যারেঞ্জমেন্টস অফ স্প্লাশ পেইন্ট অন ক্যানভাস? এই বিংশ শতাব্দীর এইটা থেকে শুরু করে এই পলক্সের হ্যাভেজার্ড অ্যারেঞ্জমেন্টস এগুলা পর্যন্ত সেটা কি আমাদের আলোকপাত করতে পারে? এটা হচ্ছে মূল অর্থ, আমাদেরকে মূল অর্থটা দেখতে হবে বা বুঝতে হবে। সেটা বুঝলেই হবে, একদম 100% ওয়ার্ড টু ওয়ার্ড আমাদের অ্যাটলিস্ট পরীক্ষার হলে লাগবে না। কিন্তু এখন আমি প্রপারলি বলে দিচ্ছি A to Z, কারণ এখন আমরা বাসায় বসে প্রিপারেশন নিচ্ছি। কিন্তু পরীক্ষার হলে আপনি শুধুমাত্র জিস্ট বা সারমর্মটা, মেইন জিনিসটাই বোঝার চেষ্টা করবেন। স্কেপটিক্স বিলিভ দ্যাট, সংশয়বাদীরা, স্কেপটিক্স যারা সংশয়বাদী আছেন, তারা বিলিভ দ্যাট, তারা বিশ্বাস করে যে পিপল ক্লেইম টু লাইক সাচ ওয়ার্কস, পিপল ক্লেইম টু লাইক, তারা হচ্ছে দাবি করে, পিপল ক্লেইম টু লাইক, তারা হচ্ছে দাবি করতে ভালোবাসে সাস ওয়ার্ডস, এই কর্মগুলোকে, সিম্পলি স্বাভাবিকভাবে, বিকজ দে আর ফেমাস। এখানে ওয়ার্ডস মানে কাজ না, এখানে ওয়ার্ডস মানে হচ্ছে কর্ম। সো ওই যে শৈল্পিক কর্ম বা আর্টের মাধ্যমে যেগুলো বানিয়ে থাকে, সংশয়বাদীরা এগুলোকে পছন্দ করতে ভালোবাসে, দাবি করে যে তারা খুব পছন্দ করে, বিকজ দে আর ফেমাস। কেন এটাকে পছন্দ করে? কারণ তারা মনে করে এটা অনেক বিখ্যাত। উই সার্টেনলি ডু হ্যাভ অ্যান ইনক্লিনেশন টু ফলো দ্য ক্রাউড, আমাদের অবশ্যই হচ্ছে ইনক্লিনেশন, প্রবণতা রয়েছে। কিসের প্রবণতা রয়েছে? টু ফলো দ্য ক্রাউড, ক্রাউড মানে হচ্ছে জনগণ, মানে অন্য 10 জন মানুষ যেটারে পছন্দ করে আমাদেরও সেটাই পছন্দ করার প্রবণতা রয়েছে, বা হচ্ছে আহ হচ্ছে আমাদের একটা নর্মাল প্রবৃত্তি রয়েছে যে আর 10 জন মানুষ যেটাকে পছন্দ করে আমরাও সেটাকে পছন্দ করতে ভালোবাসি। When asked to make simple perceptual decisions, such as matching a shape to its rotated image, for example, when asked to make simple perceptual decision, যখন মানুষ হচ্ছে জিজ্ঞাসা করা হয় একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, সাধারণ একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, such as matching a shape, একটা শেপ বা একটা আকৃতিটাকে ম্যাচ করার জন্য, মিল করার জন্য, টু ইটস রোটেটেড ইমেজ, এটাকে ধরেন রোটেট করে দেওয়া হয়েছে, ঘুরিয়ে দেওয়া হয়েছে, যে ইমেজটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে সেটার সাথে অন্য একটা শেপের আপনার ইমেজকে যখন এটা মিলাইতে বলা হয়, ফর এক্সাম্পল, পিপল অফেন চুজ এ ডেফিনেটলি রং আনসার, জনগণ সাধারণত একটা রং আনসারকেই হচ্ছে নির্দিষ্টভাবে তারা সিলেক্ট করে থাকে, পছন্দ করে থাকে। কেন তারা এটা করে থাকে? ইফ দে সি আদার্স ডুইং দ্য সেম, যদি দেখে যে অন্য সবাইও সেম কাজটাই করতেছে, যদি দেখে যে অন্য সবাই সেম কাজটা করতেছে, তাহলে এই সাধারণ মানুষও তারা এই রং আনসারটাই নিয়ে থাকে। ইট ইজ ইজি টু ইমাজিন দ্যাট, এটা খুবই সহজ ধারণা করতে, দ্যাট মেন্টালিটি উড হ্যাভ ইভেন মোর ইম্প্যাক্ট অন এ ফুজি কনসেপ্ট লাইক আর্ট অ্যাপ্রিসিয়েশন। অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে প্রশংসা করা, আর আর্ট অ্যাপ্রিসিয়েশন মানে হচ্ছে শিল্পের প্রশংসা।
হোয়ার দেয়ার ইজ নো রাইট অর রং আনসার, যেখানে হচ্ছে কোনটা সঠিক কোনটা ভুল সেটা নাই, কোনো সঠিক বা ভুল আনসার আনসার নাই। তাহলে এখানে কি বলছি, ইট ইজ ইজি, যারা পুরোপুরি পড়তে যাদের একবারে আনসার করতে সমস্যা হয়, ছোট ছোট ভেঙে ভেঙে করে পড়েন, ইট ইজ ইজি, এটা সহজ টু ইমাজিন দ্যাট, কল্পনা করতে, দিস মেন্টালিটি, এই মানসিকতা, উড হ্যাভ ইভেন মোর ইম্প্যাক্ট অন এ ফুজি কনসেপ্ট, অস্পষ্ট ধারণার উপর আরো বেশি ইম্প্যাক্ট ফেলবে। ফুজি কনসেপ্ট, ফুজি মানে অস্পষ্ট, কনসেপ্ট মানে ধারণা, মোর ইম্প্যাক্ট আরো বেশি প্রভাব ফেলবে, লাইক আর্ট অ্যাপ্রিসিয়েশন মানে এই শিল্প প্রশংসার মতো একটি অস্পষ্ট ধারণার উপর আরো বেশি হচ্ছে প্রভাব ফেলবে, যেখানে কোনো সঠিক বা ভুল উত্তর নাই। এরপর দেখেন অ্যাঞ্জেলিনা হাউলে ডোলান অফ বোস্টন কলেজ, ম্যাসাচুসেটস। সো এই অ্যাঞ্জেলিনা হাউলে ডোলান অফ বোস্টন কলেজ, ম্যাসাচুসেটস, আপনার কাছে মনে হতে পারে ইয়াল্লাহ কত কঠিন নাম, অ্যাঞ্জেলিনা হাউলে ডোলান, আবার হচ্ছে ম্যাসাচুসেটস, বোস্টন কলেজ। আপনি এটার একদম সহজ হিসাবে ধরে নেন যে আমাদের দেশের যে প্রচলিত নামগুলো রয়েছে, যে সরকারি বিজ্ঞান কলেজের বা সরকারি কোনো যে কোনো আপনার পরিচিত একটা নামের হচ্ছে একটা ডক্টর আব্দুর রহমান স্যার, উনি রেসপন্ড করেছে বা উনি বলেছেন, রেসপন্ডেড টু দিস ডিবেট, এই ডিবেটে সে রেসপন্ড করেছে বাই আস্কিং ভলান্টিয়ার, স্বেচ্ছাসেবক দলের সবাইকে হচ্ছে প্রশ্ন করেছে, টু ভিউ পেয়ার অফ পেইন্টিংস, বিভিন্ন এক জোড়া পেইন্টিংস কে দেখতে দেখতে বলে সে প্রশ্ন করেছে, কি প্রশ্ন করেছে, আইদার দ্য ক্রিয়েশনস অফ ফেমাস অ্যাবস্ট্রাক্ট আর্টিস্টস অর দ্য ডুডলস অফ ইনফ্যান্ট সিমস অ্যান্ড ইলিফ্যান্টস, আইদার দ্য ক্রিয়েশন, এই সৃষ্টিকর্মটা কি, অফ ফেমাস অ্যাবস্ট্রাক্ট আর্টিস্ট, এই সৃষ্টিকর্মটা কি বিখ্যাত একজন শিল্পীর, অ্যাবস্ট্রাক্ট আর্টিস্ট, অর দ্য ডুডলস, ডুডলস মানে হিজিবিজি আঁকা, বাচ্চাদেরকে যদি আপনি লিখতে দেন একদম জীবনের শুরুতে, তারা পেন্সিল দিয়ে ইচ্ছা মতো আঁকাবে দাগাবে, পুরো বই শেষ করে ফেলবে, ভালো করে বোঝাই যায় না, সেটা হচ্ছে ডুডলস অফ ইনফ্যান্টস, বাচ্চাদের আঁকা আঁকি, অথবা শিমস অ্যান্ড ইলিফ্যান্টস। তো এটা কি একটা অনেক ফেমাস একটা জিনিস, নাকি হচ্ছে বাচ্চাদের এই সমস্ত আঁকা আঁকি? সো এইটা এইটা হচ্ছে সে জিজ্ঞেস করতেছে ভলান্টিয়ার্সদের। এখন ভলান্টিয়ার্সরা কি করে, এগুলো ভলান্টিয়ার্সদের কেন জিজ্ঞেস করে, শুধুমাত্র এটা পড়লে অনেক সময় বোঝা যায় না, আগে পিছের একটু জিনিসগুলো যদি একটু ভালো মতো বুঝতে পারেন, দেখবেন যে জিনিসটা বুঝতে আরো সহজ হবে। যারা রিসার্চ করে বাইরের দেশে, তারা বিভিন্ন স্টুডেন্ট বা অনেক মানুষজনকে এগুলো হচ্ছে বাস্তবিক অর্থেই তারা এক্সপেরিমেন্ট করে, যে কার কি রকম পছন্দ, বা যে কে কোন ধরনের বিষয় দিয়ে পছন্দ করে থাকে, কার লাইফে কিরকম ঘটনা ঘটে থাকে, এটার উপর ভিত্তি করে তারা হচ্ছে কোশ্চেন করে আহ, থাকে, বা একটা ফলাফল বা একটা আউটপুট বের করে রাখে। সো এই জন্যই এই ভলান্টিয়ার্সদেরকে জিজ্ঞেস করতেছে, একটা ছবি এক জোড়া ছবি দেখাইছে, ছবি দেখায় বলতেছে যে এটা কি একজন বিখ্যাত শিল্পীর, নাকি এটা কোনো হিজিবিজি আঁকা কোনো একটা কিছু। দে দেন হ্যাড টু জাজ হুইচ দে প্রেফার্ড, তো তাদেরকে হচ্ছে জাজ করতে হবে বা বিচার করতে হবে যে কোনটা তারা পছন্দ করে। এ থার্ড অফ দ্য পেইন্টিংস, এক তৃতীয়াংশ পেইন্টিংস ওয়ার গিভেন নো ক্যাপশনস, তো এক তৃতীয়াংশ পেইন্টিং এর উপর বা এই এই যে আঁকাআঁকি যে করা হয়েছে সেগুলোতে কোনো ক্যাপশন দেওয়া ছিল না। while many were labeled incorrectly, আবার অন্যগুলাতে যেখানে ভুলভাবে আহ, হচ্ছে লেখা হয়েছিল। volunteers might think they were viewing a Sims মেসি ব্রাশ স্ট্রোকস, ভলান্টিয়ার্সরা চিন্তা করতে পারে যে তারা দেখতেছিল একটা শিম্পাঞ্জির যে অপরিষ্কার বিভিন্ন ব্রাশ স্ট্রোকস তারা দেখতেছিল, when they were actually seeing an acclaimed masterpiece, তাদের কাছে মনে হচ্ছিল যে এটা একটা ধূলি ধূসরিত মেসি ব্রাশ স্ট্রোকস, কিন্তু আসলে এটা তারা একটা প্রশংসিত মাস্টারপিস দেখতেছিল, অ্যাকচুয়ালি দেখতেছিল অন্য কিছু, কিন্তু মনে হচ্ছিল হচ্ছে ভিন্ন বিষয়। ইন ইচ অফ ইন ইচ সেট অফ ট্রায়ালস, প্রত্যেকটা ট্রায়ালসে ভলান্টিয়ার জেনারেলি প্রিফার দ্য ওয়ার্ক অফ রিনাউন্ড আর্টিস্ট, প্রত্যেকটা ক্ষেত্রেই ভলান্টিয়ার্সরা যেটা রিনাউন্ড আর্টিস্ট, যেটা বিখ্যাত, যেটা হচ্ছে অলরেডি প্রচলিত, সেটা কি তারা পছন্দ করতেছিল, ইভেন হোয়েন দে বিলিভড ইট ওয়াজ বাই অ্যান এনিমাল অর এ চাইল্ড, এমনকি যখন তারা দেখতেছিল যে এটা কোনো এনিমাল অথবা কোনো হচ্ছে চাইল্ডের দ্বারা তৈরি করা হয়েছে, তারপরেও তারা রিনাউনটাকেই
প্রেফার করতেছিল। ইট সিমস, এটা মনে হতে পারে, দ্যাট দ্য ভিউয়ার ক্যান সেন্স দ্য আর্টিস্ট ভিশন ইন পেইন্টিংস ইভেন ইফ দে কান্ট এক্সপ্লেন হোয়াই। এটা মনে হতে পারে যে যারা দর্শক ছিল তারা হচ্ছে আর্টিস্ট ভিশন ইন পেইন্টিংস, শিল্পীর যে দৃষ্টিভঙ্গি তারা অনুভব করতে পারে, এটা দেখে মনে হয়, যদিও তারা ভালোভাবে এটা এক্সপ্লেন করতে পারে না। ওকে, এরপর বলেছে যে রবার্ট পেপ্রেল রবার্ট পেপ্রেল অ্যান আর্টিস্ট বেসড অ্যাট কার্ডিফ ইউনিভার্সিটির একজন হচ্ছে রবার্ট পেপ্রেল, ক্রিয়েটস অ্যাম্বিগুয়াস ওয়ার্ডস। সে কি করেছে যে ভালো মতো বোঝা যায় না এই ধরনের কিছু সৃষ্ট কর্ম বা কাজ করেছে, দ্যাট আর নাইদার এন্টায়ারলি অ্যাবস্ট্রাক্ট, যেটা পুরোপুরি অ্যাবস্ট্রাক্টও না, ও নট ক্লিয়ারলি রিপ্রেজেন্টেশন, যেটা পুরোপুরি অ্যাবস্ট্রাক্টও না আবার পুরোপুরি রিপ্রেজেন্ট করে এরকমও না। ইন অন স্টাডি, একটা গবেষণায়, পেপ্রেল অ্যান্ড হিজ কোলাবোরেটর্স, পেপ্রেল এবং তার সহযোগীরা, তার ভলান্টিয়ার্সদেরকে জিজ্ঞাসা করেছিল টু ডিসাইড হাউ পাওয়ারফুল, কতটা শক্তিশালী, দে কনসিডার্ড অ্যান আর্টওয়ার্ক টু বি, একটা আর্টওয়ার্ক কতটা শক্তিশালী হতে পারে, অ্যান্ড হোয়েদার দে স এনিথিং ফ্যামিলিয়ার ইন দ্য পিস, এবং তারা অন্য কোনো সেম বিষয় বা পরিচিত বিষয়কে তারা দেখেছিল কিনা। দ্য লঙ্গার দে টুক টু আনসার দিস কোশ্চেন্স, তারা যত বেশি এটা দেখতেছিল, যত সময় ধরে এটা দেখতেছিল, দ্য মোর হাইলি দে রেটেড দ্য পিস আন্ডার স্ক্রুটিনি, তারা তত বেশি এটাকে হচ্ছে সূক্ষাতি সূক্ষ্মর সাথে এটা হচ্ছে হাইলি হাইলি ভাবে তারা রেট করেছিল, মানে এটাকে হচ্ছে মার্ক করেছিল বা কত মূল্যায়ন করেছিল, রেট করেছিল। অ্যান্ড দ্য গ্রেটার দেয়ার নিউরাল অ্যাক্টিভিটি, এবং তত বেশি তাদের নিউরাল বা হচ্ছে তাদের যে শারীরিক বা স্নায়ু বা হচ্ছে এই এই শরীরের যে অ্যাক্টিভিটি গুলো এগুলো তাদের বাড়তেছিল, যত সময় নিয়ে দেখতেছিল তত সূক্ষ্মভাবে এটা দেখতেছিল, এবং তাদের নিউরাল অ্যাক্টিভিটিটাও হচ্ছে বেশি হচ্ছিল, গ্রেটার হচ্ছিল। ইট উড সিম দ্যাট, এটা মনে হতে পারে, দ্য ব্রেন সিজ দিস ইমেজ অ্যাজ পাজলস, ব্রেন এগুলাকে দেখে একটা হচ্ছে পাজল হিসাবে দেখে। পাজল মানে হচ্ছে ধরেন যেটাকে ভালো মতো আহ, বোঝা যায় না বা ধাঁধা, পাজল মানে হচ্ছে ধাঁধা হিসাবে দেখে। অ্যান্ড দ্য হার্ডার ইট ইজ ডেসিফার দ্য মিনিং, ইট ইজ টু ডেসিফার দ্য মিনিং, যত বেশি কষ্ট, ডেসিফার মানে উদ্ধার করা, মর্ম উদ্ধার করা বা অর্থ খুঁজে বের করা। সো এই অর্থ খুঁজে বের করতে যত বেশি কষ্ট হচ্ছিল, দ্য মোর রিওয়ার্ডিং ইজ দ্য মোমেন্ট অফ রিকগনিশন, এইটার রিওয়ার্ডিং বা এটার যে প্রভাব, এইটাও অনেক বেশি ছিল, এই স্বীকৃতির দিক থেকে স্বীকৃতির যে মোমেন্টটা সেটাও হচ্ছে অনেক বেশি ছিল। মোট কথা, যে যত বেশি সময় দিচ্ছিল, যত বেশি কষ্ট হচ্ছিল, তার রিওয়ার্ডিং এর মোমেন্টটাও তত বেশি বেটার ছিল। অ্যান্ড হোয়াট অ্যাবাউট আর্টিস্ট সাচ এস মন্ডিয়ান, এই মন্ডিয়ানের ক্ষেত্রে কি হয়েছে, হুজ পেইন্টিংস কনসিস্ট এক্সক্লুসিভলি অফ হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল লাইন্স এনকেজিং ব্লকস অফ কালার। তো এই মন্ডিয়ানের শিল্পীদের সম্পর্কে কি বলা যায়, যাদের পেইন্টিং গুলি একচেটিয়া ভাবে বা এককভাবে এককভাবে এই যে হরিজন্টাল, ভার্টিক্যাল মানে হচ্ছে খাড়া অথবা উলম্ব, আর হরিজন্টাল মানে যেটা ডান দিকে যায় ট্রেনের মতো, আর ভার্টিক্যাল মানে খাড়া উলম্ব, এনকেসিং ব্লকস অফ কালার। তো এই এনকেস মানে আবদ্ধ করে রাখা, সারাউন্ড করে রাখা, সেগুলোকে আবদ্ধ করে রেখেছিল ব্লকস অফ কালার, এই রঙের ব্লকগুলি সেগুলোকে হচ্ছে এনকেস করে রেখেছিল, আবদ্ধ করে রেখেছিল। মন্ডিয়ানস ওয়ার্কস আর ডিসিপটিভলি সিম্পল, মন্ডিয়ানের কাজগুলো হচ্ছে ডিসিপটিভ মানে হচ্ছে আসলে প্রতারণা, আর ডিসিপটিভলি সিম্পল মানে খুবই সিম্পল একটা জিনিস কিন্তু আসলে সেটার মধ্যে ধাঁধা রয়েছে, বোঝা যায় না, এরকম একটা ওয়ার্ক। এই সবগুলো কথা বলা হচ্ছে আর্ট নিয়ে বা হচ্ছে অঙ্কন নিয়ে। কাজেই হচ্ছে এক একটা এক এক রকম, এক একটার এক এক রকম উদ্দেশ্য, অনেক কিছু হাইপোথেটিক্যাল বা অ্যাবস্ট্রাক্ট জিনিস আসলে হচ্ছে দেখাচ্ছে একটা, মানে মিনিংটা হচ্ছে অন্যটা। এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, যেটা হচ্ছে ধরা যায় না, ছোঁয়া যায় না, এরকম একটা বিষয়। তো একটু কঠিন মনে হচ্ছে, বাট হচ্ছে মূল বিষয় বা মিনিংটা ধরতে পারলে একটু সহজ, একটু সময় দেন এটাতে আর একটু কয়েকবার ভালো করে পড়েন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। মন্ডিয়ানস ওয়ার্ডস আর ডিসিপ্লিনলি সিম্বল মনে হচ্ছিল অনেক সহজ, বাট আই ট্র্যাকিং স্টাডিজ কনফার্ম দ্যাট দে আর মেটিকুলাসলি কম্পোজড। আই ট্র্যাকিং স্টাডিজ, এই যে তাদের যে ভালো করে অধ্যয়ন করলে এগুলোকে দেখা যায়, দে আর মেটিকুলাসলি, মেটিকুলাসলি মানে অনেক যত্ন সহকারে
কম্পোজ, যেগুলোকে অনেক যত্ন সহকারে তৈরি করা হয়েছিল, আর কম্পোজ প্যাসিভে বলা আছে, অ্যান্ড দ্যাট সিম্পলি রোটেটিং এ পিস রেডিক্যালি চেঞ্জেস দ্য ওয়ে উই ভিউ ইট। এবং সেগুলো খুব স্বাভাবিকভাবে রোটেটিং এ পিস রেডিক্যালি চেঞ্জেস দ্য ওয়ে উই উই ভিউ ইট, মানে আহ, এগুলো অনেক যত্ন সহকারে তৈরি করা হয়েছে, আগের লাইনে বললো। এবং এই এক একটা টুকরাকে, পিসগুলাকে সহজে ঘোরানো, এটা দেখার জন্য আমূল পরিবর্তন করে। যদি এটাকে আপনি সহজে ঘুরিয়ে ফেলেন, তাহলে এটা র্যাডিক্যালি চেঞ্জ চেঞ্জ করে। কি চেঞ্জ করে? দা ওয়ে উই ভিউ ইট, আমরা এটাকে হচ্ছে যেভাবে দেখি। মানে এই ছবিগুলাকে যদি একটু ঘুরিয়ে ফেলেন, তাহলে এটাকে হচ্ছে আহ, অনেক অনেক বিশাল বড় হচ্ছে পরিবর্তন করে ফেলে। যেমন আপনি যদি ল্যাপটপ চালান, ল্যাপটপে ভুলেও যদি আপনার, আমার লাইফে এরকম 2-3 বার হয়েছে যে ধরেন আপনি সবসময় ল্যান্ডস্কেপে দেখেন, সেটাকে আপনি হচ্ছে ভার্টিক্যাল করে ফেলছেন, এমন উল্টে গেছে আপনি আর মাউসটাকেই হচ্ছে ঘুরাইতে পারতেছেন না। এটা কি বলছে? যে সিম্পলি রোটেটিং এ পিস, একটা পিসটাকে যদি রোটেট করে ফেলেন, ঘুরিয়ে ফেলেন, তো চেঞ্জেস দা ওয়ে উই ভিউ ইট, আমরা এটাকে যেভাবে দেখি সেটা ভিন্ন হয়ে যায়। উইথ দ্য অরিজিনালস, অরিজিনালের সাথে, মূলটার সাথে, ভলান্টিয়ার্স আইস, স্বেচ্ছাসেবক দলের যে চোখ, টেন্টেড টু স্টে লঙ্গার, অনেক দীর্ঘ সময় দেখতে থাকে, অন সার্টেন প্লেসেস ইন দ্য ইমেজ, ইমেজের একটা নির্দিষ্ট জায়গায় অনেকক্ষণ ধরে দেখতে থাকে। বাট উইথ দ্য অল্টার্ড ভার্সনস, কিন্তু ভিন্ন ভার্সনের সাথে, দে উড ফ্লিট অ্যাক্রস এ পিস মোর র্যাপিডলি, দে উড ফ্লিট অ্যাক্রস এ পিস মোর র্যাপিডলি। যখন অল্টার্ড ভার্সন আসে, ভিন্ন ভার্সন যখন আসে, দে উড ফ্লিট অ্যাক্রস এ পিস মোর র্যাপিডলি, মানে যখন এটা পরিবর্তিত সংস্করণ আসে বা অন্য কোনো একটা বিষয় এটাকে ঘুরিয়ে দেওয়া হয়, তখন এটা আরো দ্রুত এটার সাথে আপনি যে ফ্লিট, মানে জুড়ে যাওয়া, একটা কিছুর সাথে লেগে থাকা, আরো অনেক শক্তভাবে এটা মানুষ হচ্ছে দেখতে থাকে। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ, দ্য ভলান্টিয়ার্স কনসিডার দ্য অল্টার্ড ভার্সনস, ভলান্টিয়ার্স বা স্বেচ্ছাসেবক দলের মানুষরা এটাকে হচ্ছে বিবেচনা করে থাকে লেস প্লিজার লেস প্লিজারেবল, মানে হচ্ছে কম আনন্দদায়ক বা হচ্ছে কমফোর্টেবল লেভেলটা কম, হোয়েন দে লেটার রেটেড দ্য ওয়ার্ক, যখন এটা পরবর্তীতে তারা দেখতে থাকে। মানে যেহেতু এটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, অল্টার্ড ভার্সন মানে যেটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, সেটাকে তারা আর পছন্দ করে না। ওই প্রথম যেটা দেখেছিল এটা দেখেই তাদের শুধুমাত্র ভালো লাগে। এই জন্য হচ্ছে ফলশ্রুতিতে তারা যখন পরবর্তীতে রেট করে, এটাকে হচ্ছে প্লেজারেবল কম বা লেস প্লেজারেবল হিসাবে দাবি করে আহ, থাকে। ওকে, এরপরে আমরা দেখি ইন এ সিমিলার স্টাডি, একই ধরনের গবেষণায়, অশ্বিন ভার্টেনিয়ান অফ টরন্টো ইউনিভার্সিটি আস্কড ভলান্টিয়ার্সদেরকে জিজ্ঞাসা করে থাকে টু কম্পেয়ার অরিজিনাল পেন্টিংস উইথ ওয়ান্স হুইচ হি হ্যাড অল্টার্ড বাই মুভিং অবজেক্টস অ্যারাউন্ড উইদিন দ্য ফ্রেম। একটু হচ্ছে আমরা ছোট ছোট করে যদি মিনিং করি, ইন এ সিমিলার স্টাডি, একই ধরনের গবেষণায়, টরন্টো বিশ্ববিদ্যালয়ের ওশিন ভার্টেনিয়ান নামে স্বেচ্ছাসেবক দলের আহ, তাদেরকে হচ্ছে জিজ্ঞেস করে, আর্টস ভলান্টিয়ার্স টু কম্পেয়ার, তাদেরকে তুলনা করতে বলে অরিজিনাল পেন্টিংস, মূল পেন্টিংস এর সাথে, উইথ অনস আরেকটার সাথে, হুইচ হি হ্যাড অল্টার যেটাকে সে পরিবর্তন করেছে, বাই মুভিং অবজেক্টস, অবজেক্টসটাকে ঘুরিয়ে দিয়ে, অ্যারাউন্ড উইদিন দ্য ফ্রেম। তো কোন একটা অবজেক্টটাকে সরিয়ে দিয়ে বা ঘুরিয়ে দিয়ে, ফ্রেমের মধ্যেই সরিয়ে দিয়ে সেটাকে হচ্ছে কম্পেয়ার করতে বলে, সেটাকে কম্পেয়ার করতে বলে। হি ফাউন্ড দ্যাট, সে খুঁজে পেয়েছিল যে অলমোস্ট এভরিওয়ান প্রিফার দ্য অরিজিনাল, মানে যখন পরিবর্তন করে ফেলে তখন মানুষ অরিজিনালটাকেই শুধুমাত্র প্রিফার করে বা পছন্দ করে, ওয়েদার ইট ওয়াজ এ ভ্যান ঘোষ স্টিল লাইফ অর অ্যাবস্ট্রাক্ট বাই মিরো, যদিও সেটাও হচ্ছে স্টিল লাইফ অর অ্যাবস্ট্রাক্টই ছিল বাই মিরো। হচ্ছে ভার্টিনিয়ান অলসো ফাউন্ড দ্যাট, যে যে এটা সবাইকে জিজ্ঞেস করলো, সে খুঁজে পেয়েছিল যে চেঞ্জিং দ্য কম্পোজিশন, এই তৈরি করাটা অফ দ্য পেইন্টিংস, এটাকে চেঞ্জ করাটা, রিডিউসড অ্যাক্টিভেশন ইন দিস ব্রেন এরিয়াস, এটা মানুষের ব্রেনের যে এরিয়া আছে সেটাকে হচ্ছে অ্যাক্টিভেশন বা এই কর্মক্ষমতা বা সতেজতাকে কমিয়ে দেয়, লিঙ্কড উইথ মিনিং অ্যান্ড ইন্টারপ্রিটেশন, মানে হচ্ছে এটার অর্থ এবং ব্যাখ্যার সাথে যুক্ত করার জন্য মস্তিষ্কের যে সক্রিয়তা আছে সেটাকে হচ্ছে কমিয়ে দিয়েছিল বা কমিয়ে দেয়। এরপরে কি বলেছে? মোট কথা আমরা যেটা বুঝতে পারতেছি, মূল জিনিসটাই মানুষ পছন্দ করে, যখন একটাকে চেঞ্জ করা হয় তখন মানুষ সেটাকে আর পছন্দ করতে চায় না। এরপর দেখেন
ইন অ্যানাদার এক্সপেরিমেন্ট, আরেকটি পরীক্ষায় অ্যালেক্স ফোর্সাইদি অফ দ্য ইউনিভার্সিটি অফ লিভারপুলের অ্যালেক্স ফোর্সাইদি তিনি পরীক্ষা করেছিলেন ভিজুয়াল ইন্ট্রিকেসি অফ ডিফারেন্ট পিসেস অফ আর্ট। একটা শিল্পের বিভিন্ন অংশের ভিজুয়াল জটিলতা ভিজুয়াল জটিলতা নিয়ে তিনি এগুলোকে বিশ্লেষণ করেছেন। অ্যান্ড হার রেজাল্ট সাজেস্ট দ্যাট, এবং তার ফলাফলগুলো নির্দেশ করে যে মেনি আর্টিস্ট ইউজ এ কি লেভেল অফ ডিটেল টু প্লিজ দ্য ব্রেন, এবং অনেক শিল্পীরা তারা হচ্ছে তাদের ব্রেনকে খুশি করার জন্য একটি মূল শব্দের বিশদ মানে অনেক হচ্ছে আহ, বিশদ ব্যবহার করেন। ইউজ এ কি লেভেল অফ ডিটেইল মানে বিস্তারিত ব্যবহার করেন, একটা মূল শব্দের বা মূল জিনিসের হচ্ছে বিস্তারিত ব্যবহার করেন ব্রেনটাকে আপনার প্লিজ করার জন্য, সন্তুষ্ট করার জন্য। এখানে কিন্তু প্লিজটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। টু লিটল অ্যান্ড দ্য ওয়ার্ক ইজ বোরিং, অনেক কম কাজ করাটা এটা অনেক একটা বোরিং একটা ব্যাপার, বিরক্তিকর ব্যাপার। বাট টু মাস রেজাল্টস, অনেক বেশি কাজ করাটাও ইন এ কাইন্ড অফ পারসেপচুয়াল ওভারলোড, এটা একটা মানে হচ্ছে বেশি কাজ করাটাও এটা একটা অনুভূতির দিক থেকে একটা ওভারলোড, অ্যাকর্ডিং টু দা ফোর্সাইদি, এই যে ফোর্সাইদির মতে। হোয়াটস মোর, আরো কি হতে পারে, অ্যাপিলিং পিসেস বোথ অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড রিপ্রেজেন্টেশনাল। অ্যাপিলিং মানে আকর্ষণীয় বা চমকপ্রদ, যেটা হচ্ছে বোথ অ্যাবস্ট্রাক্ট মানে বিমূর্ত, যেটা হচ্ছে ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু মনে করা হয় এরকম কিছু একটা আছে। অ্যান্ড রিপ্রেজেন্টেশনাল যেটা হচ্ছে সরাসরি হচ্ছে একটা কিছুকে রিপ্রেজেন্ট করে। এখানে অ্যাবস্ট্রাক্ট আর রিপ্রেজেন্টেশন এগুলো অনেকটা হাইপোথেটিক্যাল ইস্যু, দেখে মনে হচ্ছে অনেক কঠিন, বাট আপনি যদি একটু এগুলাকে ভালো করে চিন্তা করেন খুব বেশি কঠিন কিছু না। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে ধরেন আমাদের দেশে অনেক রাইটার রয়েছেন, ব্যঙ্গ কৌতুক বলেন বা লেখা বলেন, যে তারা ঘটনা বলে একটা কিন্তু প্রকাশ করে অন্য কিছু একটা বুঝাতে চায়। যেমন ধরেন একটা যে কার্টুন বা একটা ছবি আঁকিয়েছে, সে হয়তো ভিন্ন কিছু অঙ্কন করেছে কিন্তু বুঝাতে চাচ্ছে অন্য কিছু। যেমন আমরা বিভিন্ন ধরনের এই যে একটি তুলসী গাছের কাহিনী, একটা লেখা পড়েছি, ছোট গল্প পড়েছি। আসলে তুলসী গাছের কাহিনীটা দিয়ে তিনি হচ্ছে রাজনৈতিক বিশ্লেষণে বিশ্লেষিত করার ট্রাই করেছিলেন। একই রকম ভাবে আমরা এরকম ভাবে মুভিও দেখে থাকি, অথবা হচ্ছে ধরেন বিভিন্ন ধরনের ব্যঙ্গ কৌতুক পড়ে থাকি, যে লেখাটা এক ধরনের কিন্তু বোঝাতে চাচ্ছে ভিন্ন কিছু। একই রকম ভাবে অ্যাবস্ট্রাক্ট যে আর্ট গুলো, সেগুলো হচ্ছে অনেকটা এরকম যে অঙ্কন করতেছে হচ্ছে একটা কিছু কিন্তু প্রপার মিনিং বোঝাতে চাচ্ছে অন্য কিছু। আর একটা হচ্ছে রিপ্রেজেন্টেশনাল, একদম সরাসরি দেখেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে এই ধরেন বিড়াল দেখা যাচ্ছে, সো বিড়ালের ছবিটাই অঙ্কন করেছে সেটাই। শো সাইন্স অফ fractals, repeated motifs recurring in different scales. Fractals are common throughout nature, for example in the shapes of mountain peaks or the branches of ট্রিজ। সো এখানে যেটা বলেছে যে আপনার দুইটাই হচ্ছে আকর্ষণীয় হতে পারে, অ্যাপিলিং পিসেস বোথ অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড রিপ্রেজেন্টেশনাল, দুইটাই হচ্ছে আকর্ষণীয় হতে পারে। শো সাইন্স অফ ফ্র্যাক্টালস এর লক্ষণ যেগুলো দেখায়। এই ফ্র্যাক্টালস কি বুঝতেছি না, তো এইটা আবার হাইফেন দিয়ে পরবর্তীতে ব্যাখ্যা করে বলেছে রিপিটেড মোটিভস রিকারিং ইন ডিফারেন্ট প্লেসেস। তো সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের মোটিভ গুলো বিভিন্ন স্কেলে এক এক জায়গায় এক এক রকম দেখায়। কারণ ফ্র্যাক্টাল গুলি আর কমন থ্রু আউট নেচার, প্রকৃত জুড়ে এটা খুবই সাধারণ। ফর এক্সাম্পল ইন দ্য শেপস অফ এ মাউন্টেন পিকস, মাউন্টেইনের মাউন্টেইন বা হচ্ছে এই পাহাড় পর্বত যেগুলো রয়েছে, এগুলোর শাখাগুলো যেগুলো রয়েছে, শাখাগুলোর আকারে কখনো কখনো হতে পারে। তারপরে বলেছে ইট ইজ পসিবল দ্যাট, এটা সম্ভব যে আওয়ার ভিজুয়াল সিস্টেম, আমাদের ভিজুয়াল যে সিস্টেম রয়েছে, হুইচ ইভলভড ইন দ্য গ্রেট আউটডোরস, বিশাল জায়গা জুড়ে যেগুলো হচ্ছে বিকশিত হয়েছে, ইভলভ হয়েছে, ফাইন্ডস ইট ইজিয়ার টু প্রসেস সাচ প্যাটার্নস, এই ধরনের নির্দেশগুলিকে প্রক্রিয়া করা হচ্ছে প্রসেস করাটা অনেক হচ্ছে সহজ করে সম্ভব করে তোলে। আসলে এগুলা এক একটা ধরেন ওই ড্র বা অঙ্কনের ব্যাপার স্যাপার, এজন্য আমাদের হচ্ছে প্রপার ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং করলে হবে না,
পুরোপুরি একবারে মানে একটা জিস্ট বা সারমর্মটা বুঝতে হবে যে পুরো ব্যাপারটা আসলে কি বলেছে। সো এরপরে আমরা দেখি যে ইট ইজ অলসো ইন্ট্রিগিং, এটা আসলে অনেক কৌতূহলজনক। কৌতূহল, ইন্ট্রিগ মানে হচ্ছে আশ্চর্যজনক, আর ইন্ট্রিকেট মানে জটিল। ইট ইজ অলসো ইন্ট্রিগিং দ্যাট, এটা অনেক কৌতূহলজনক যে দ্য ব্রেইন অ্যাপিয়ার্স টু প্রসেস মুভমেন্ট, ব্রেনকে দেখে মনে হয় যে মস্তিষ্ক আসলে মুভমেন্ট বা নড়াচড়া করে বলে মনে হয়। অ্যাপিয়ার্স মানে সাদৃশ্য বা মনে হয়। When we see a handwritten letter, যখন আমরা একটা হাতে লেখা চিঠি দেখি, as if we are replaying the writer's moment of creation, আমরা যেন মনে হয় যে যিনি লেখক তিনি আসলে এটা লেখার সময় কি কি বুঝাতে চেয়েছেন। রাইটার্স এর মোমেন্ট, যেটা রাইটার্স এর আসলে যিনি লিখেছেন তার তার হচ্ছে এটার মোমেন্টও আমরা হচ্ছে অনেক সময় বুঝতে পারি। যেমন হচ্ছে ধরেন সে একজন রাইটার খুব রাগের স্বরে কথা বলছে, আমরা মনে করতেছি যে উনি রাগ করে এটা কিভাবে বলতে পারেন। আমাদের এটা তার গতিবিধি, তার এটা দেখি মনে মনে ডর লাগে যে হাইলে সে হচ্ছে রাগের স্বরে এই কথাগুলো লিখেছে। দিস হ্যাজ লেড সাম টু ওয়ান্ডার, এটা অনেক সময় মানুষকে আশ্চর্যের দিকে নিয়ে যায়। হোয়েদার পলকস অর ফিল সো ডাইনামিক, যেখানে পলকের কর্মগুলো, সৃষ্টিকর্মগুলো এতই গতিশীল ছিল, বিকজ দ্য ব্রেন রিকনস্ট্রাক্ট দ্য এনার্জেটিক অ্যাকশনস। ব্রেন কি করে, ব্রেন তার হচ্ছে এই যে রিকনস্ট্রাক্ট, পুনর্গঠন করে এনার্জেটিক অ্যাকশনস, মানে ব্রেনের যে এনার্জেটিক অ্যাকশন রয়েছে সেটাকে আবার পুনর্গঠন করে। দ্য আর্টিস্ট ইউজড অ্যাজ হি পেইন্টেড, আর্টিস্ট যেটাকে এটাকে যেভাবে ব্যবহার করে, যেভাবে সে হচ্ছে এটাকে পেইন্ট করেছিল। দিস মে বি ডাউন টু আওয়ার ব্রেনস মিরর নিউরনস, এটি আমাদের মস্তিষ্কের মিরর নিউরনের জন্য হতে পারে। এটা কি কি কারণে হতে পারে, যে মিরর নিউরনস, এগুলো হচ্ছে সাইন্টিফিক ব্যাপার স্যাপার। সো মিরর নিউরনস এর কারণে এটা হতে পারে, হুইচ আর নোন টু মিমিক আদার ক্রিয়েশনস। এটি আমাদের হচ্ছে আগে যেটা লেখা আছে মিরর মিরর নিউরনের জন্য হতে পারে, যা অন্যদের ক্রিয়াকলাপ অনুকরণ করতে হচ্ছে পরিচিত, বা হচ্ছে অন্যদের অ্যাকশন সেটা নকল করতে পরিচিত। মিমিক মানে হচ্ছে কপি করা বা একই ধরনের জিনিস আবার মনে করা, সেটা হচ্ছে মিমিক। দ্য হাইপোথেসিস উইল নিড টু বি থরলি টেস্টেড, এটা একটা অনুমান বা এটা একটা হচ্ছে ফিক্সড কিছু না। সো এই হাইপোথেসিসটা বা এই আহ, অনুমানটা মানে খুব ভালো মতো পরীক্ষা করা দরকার। হাউএভার, যাই হোক না কেন, ইট মাইট ইভেন বি দ্য কেস, এটিও হতে পারে, এটি এমনও হতে পারে যে উই কুড ইউজ নিউরো অ্যাস্থেটিক স্টাডিজ, আমরা এই যে নিউরো অ্যাস্থেটিক্স এই এই গবেষণাটা করতে পারি টু আন্ডারস্ট্যান্ড দ্য লনজিভিটি অফ সাম পিসেস অফ আর্ট ওয়ার্ক, কিছু কিছু শিল্পকর্মের মানে দীর্ঘায়ু বা কতদিন এটা টিকতে পারে সেটা পরীক্ষা করার জন্য ওই যে নিউরো অ্যাস্থেটিক্স গবেষণাটা করতে পারি। হোয়াইল দ্য ফ্যাশনস, সেই সময়ের হোয়াইল দ্য ফ্যাশনস অফ দ্য টাইম, এই সময়ের ফ্যাশনগুলো মাইট শেপ, আকৃতি হতে পারে, হোয়াট ইজ কারেন্টলি পপুলার, বর্তমানে জনপ্রিয় যেটা সেটাতে হচ্ছে সেই আকারে হতে পারে। বর্তমানে যেটা জনপ্রিয় সেই আকারেই সেই আকৃতিতেই এই ফ্যাশনগুলো হতে পারে। ওয়ার্কস দ্যাট আর বেস্ট অ্যাডাপ্টেড টু আওয়ার ভিজুয়াল সিস্টেম, মানে সৃষ্টকর্মগুলো যেগুলো সবচেয়ে উত্তম সেগুলো আমাদের ভিজুয়াল সিস্টেমে হচ্ছে অ্যাডাপ্টেড হইতে পারে বা হচ্ছে খাপ খাইতে পারে। মে বি দ্য মোস্ট লাইকলি টু লিঙ্গার অনস দ্য ট্রেন্ডস অফ প্রিভিয়াস জেনারেশনস হ্যাভ বিন ফরগটেন। ফরগটেন মানে হচ্ছে আহ, এই যে কর্মগুলো সবচেয়ে বেশি, যে কর্মগুলো সবচেয়ে বেশি হচ্ছে আম, খাপ খাইতে পারে, বেস্ট অ্যাডাপ্টেড টু আর ভিজুয়াল সিস্টেম, আমাদের ভিজুয়াল সিস্টেমের সাথে সবচেয়ে বেশি মানিয়ে নিতে পারে, সেই কাজগুলি মোস্ট লাইকলি টু মানে সবচেয়ে বেশি সম্ভাব্য হতে পারে। কি হতে পারে, যে আমাদের যে ট্রেন্ডস অফ প্রিভিয়াস জেনারেশন বা পূর্ববর্তী প্রজন্মের যে প্রবণতাগুলো রয়েছে সেই প্রবণতাগুলো হচ্ছে আহ, ভুলে যাওয়ার, এই যে হ্যাভ বিন ফরগটেন, তো পূর্ববর্তী প্রজন্মের প্রবণতাগুলো ভুলে যাওয়ার পরে এগুলা হচ্ছে দীর্ঘায়িত হতে পারে। এরপরে কি বলেছে যে ইটস স্টিল আর্লি ডেজ ফর দ্য ফিল্ড অফ নিউরোঅ্যাস্থেটিক্স, ইজ স্টিল আর্লি ডেজ, এই
নিউরো অ্যাস্থেটিক্স এর জন্য এটা এখনো হচ্ছে প্রাথমিক দিন, এটা এখনো অনেক বেশি দিন হয় নাই। অ্যান্ড দিস স্টাডিজ, এই গবেষণাগুলো আর প্রবাবলি অনলি এ টেস্ট অফ হোয়াট ইজ টু কাম। এগুলো শুধুমাত্র একটা পরীক্ষা যে কি আসতে পারে, কি হইতে পারে। ইট উড হাউএভার বি ফুলিশ টু রিডিউস আর্ট অ্যাপ্রিসিয়েশন। আর্ট অ্যাপ্রিসিয়েশন মানে হচ্ছে ড্র বা চিত্রাঙ্কন, এগুলোর হচ্ছে প্রশংসা করা থেকে প্রশংসা করা কমিয়ে দেওয়াটা বা এগুলোর মূল্যায়ন না করাটা একটা বোকামি হবে টু এ সেট অফ সায়েন্টিফিক লস। তো বৈজ্ঞানিক আইনের একটি সেটে শিল্পের প্রশংসা করাটা যদি কমানো হয় তাহলে এটা বোকামি হবে, যে আপনি হচ্ছে সায়েন্টিফিক ল এর সেট দিয়ে এটাকে আপনি মানে পাত্তাই দিচ্ছেন না। উই শুডেন্ট আন্ডার এস্টিমেট, এগুলো আমাদের কখনোই অবজ্ঞা করা উচিত না, দ্য ইম্পর্টেন্স অফ দ্য স্টাইল অফ এ পার্টিকুলার আর্টিস্ট। একজন পার্টিকুলার আর্টিস্টকে কখনোই হচ্ছে আন্ডার এস্টিমেট করা ঠিক না। দেয়ার প্লেস ইন হিস্ট্রি অ্যান্ড দ্য আর্টিস্টিক এনভায়রনমেন্ট অফ দেয়ার টাইম, মানে তাদের যে হিস্ট্রি বা ইতিহাসে যে তাদের স্থান এবং তাদের সময়ের যে দ্য ইম্পর্টেন্স অফ দ্য স্টাইল অফ এ পার্টিকুলার আর্টিস্ট। সো পার্টিকুলার আর্টিস্ট মানে নির্দিষ্ট হচ্ছে কোনো আপনার শিল্পীকে, পার্টিকুলার আর্টিস্ট নির্দিষ্ট শিল্পীকে এবং তাদের গুরুত্বকে কোনোভাবেই অবমূল্যায়ন করা ঠিক না। অ্যান্ড দেয়ার প্লেস ইন হিস্ট্রি অ্যান্ড আর্টিস্ট এনভায়রনমেন্ট অফ দেয়ার টাইম, এবং তাদের স্থান এবং তাদের সময়ের শৈল্পিক পরিবেশের গুরুত্বকে, এই যে আর্টিস্টিক এনভায়রনমেন্ট শৈল্পিক পরিবেশের গুরুত্বকে, এটাকে কখনোই অবমূল্যায়ন করাটা আসলে হচ্ছে ঠিক হবে না। ওকে, abstract art offers both a challenge and freedom to play with different interpretations. Abstract art মানে যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, মানে হচ্ছে চিন্তা করে নিতে হয়, অস্তিত্ব আছে বলে কল্পনা করা হয় কিন্তু ফিক্সড দেখা যায় না, সেটা কি করে অফার অফার করে, সেটা দেয় বোথ এ চ্যালেঞ্জ, একটা চ্যালেঞ্জও দেয় আবার স্বাধীনতাও দেয়। টু প্লে উইথ টু প্লে উইথ ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন, বিভিন্ন ধরনের ব্যাখ্যার সাথে এটা বিভিন্ন ব্যাখ্যার সাথে একটা স্বাধীনতাও দেয় আবার হচ্ছে একটা চ্যালেঞ্জও দেয়। যেমন হচ্ছে ধরেন একটা ব্যঙ্গ কৌতুক আপনি পড়লেন, একটা ছবি আপনি দেখলেন, তো এটা একটা ফ্রিডম যে আপনি যেটাকে যা ইচ্ছা তাই ভাবতে পারেন। আবার এটা একটা চ্যালেঞ্জও যে আসলে লেখক কি বুঝাতে চেয়েছেন, কোন উদ্দেশ্যে এই কার্টুনটা করা হয়েছে, আপনি সেটা নাও বুঝতে পারেন। সো না বোঝাটা হচ্ছে চ্যালেঞ্জ, আর আপনি কিসের মতো কি ধরে নেবেন এটা হচ্ছে ফ্রিডম। যেমন হচ্ছে ময়মনসিংহের ভাই সাহেব নামে একজন লোক আছেন, উনি হচ্ছেন, ওনার মুখ থেকে কথাটা শুনেছি, উনি বলছেন যে আমি আসলে সমাজের নামে বা সমাজের যারা হচ্ছে দায়িত্বশীল রয়েছেন তাদের নামে অনেক সমালোচনা করি কিন্তু ডিরেক্টলি বলি না। হাস্যরসাত্মক বিভিন্ন কথা বলে সমালোচনাগুলো করেন কিন্তু ডিরেক্টলি কোনো কথা বলেন না, তাহলে ওনাকে কেউ ডিরেক্টলি ধরতেও পারতেছে না, আবার উনি যে মেসেজটা দিতে চাচ্ছেন সেটাও হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মূল বিষয়। ইন সাম ওয়েজ, কোনো কোনো ক্ষেত্রে ইটস নট সো ডিফারেন্ট টু সায়েন্স, এটা বিজ্ঞানের থেকে আলাদা নয়। ওয়ার উই আর কনস্ট্যান্টলি, যেখানে আমরা ক্রমাগত লুকিং ফর সিস্টেমস অ্যান্ড ডিকোডিং মিনিং, আমরা সিস্টেম এবং ডিকোডিং মিনিংটাকে আমরা খুঁজতেছি, সো দ্যাট যাতে করে উই ক্যান ভিউ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট দ্য ওয়ার্ল্ড ইন এ নিউ ওয়ে, আমরা বিশ্বকে নতুন উপায়ে দেখতে এবং হচ্ছে উপলব্ধি করতে পারি। সো এগুলো বেশিরভাগই হচ্ছে পরীক্ষা করা হয়েছে হাইপোথেসিস জিনিস, যেগুলো আসলে ফিক্সড কিছু না, এক এক সময় এক একটার সাথে তুলনা করা হয়েছে। আমরা বাসায় পড়ার সময় এ টু জেড এগুলোর মিনিং করার ট্রাই করব, বাট পরীক্ষার হলে শুধুমাত্র প্রশ্নে যা জানতে চেয়েছে সেটার আনসারটাই বের করব। তো এইভাবে আমরা যদি ইনশাল্লাহ সময় দেই আর সময় দিয়ে আমরা পড়াশোনা করি, ইনশাল্লাহ অবশ্যই ভালো করবেন। আল্লাহ সহায় হোক। আসসালামু আলাইকুম।